এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, বেনজিরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের সন্ত্রাসী জঙ্গি আখ্যা দিয়েছিলেন আরাফাত। পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ককরোচ আন্দোলনে কটূক্তিকারীরা পথভ্রষ্ট বলেছেন নরেন্দ্র মোদী। সর্বশেষ জানাবো, শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। বেনজিরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতে শর্ত সাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, এই কারণে আদালতের মাধ্যমে তার জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার ৩ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, বেনজির আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আমাদের সন্দেহ রয়েছে। তিনি জানান, ইউএর আদালতে বেনজির আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞার শর্তে জামিন দিয়েছেন। সরকার রোববার বিকেলে বিষয়টি জানতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি জানার পরপরই সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠান ল ফার্মকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সচিব সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। আদালত কোন কোন শর্তে জামিন দিয়েছেন তার প্রত্যায়িত অনুলিপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের সন্ত্রাসী জঙ্গি আখ্যা দিয়েছিলেন আরাফাত। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী জঙ্গি ও মাদকাসক্ত বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালের ২২ জুলাই সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত বলেছিলেন, আপনারা টেলিভিশনে দেখেছেন ওদের চেহারা, অ্যাপ্রোচ, এক্সপ্রেশন, ড্রেস আপ। কোথাও আপনাদের মনে হয়েছিল কোমলমতি ছাত্রেরা? পুরো বোঝা যাচ্ছে এটা একটা জঙ্গি দল আসছে, আক্রমণ করছে আর চলে যাচ্ছে। এবং এই ধরনের প্রমাণও পাওয়া গেছে। অনেককে ড্রাগ দেওয়া হয়েছে, এজন্য তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসে। এর আগে কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিভিত্তিক কাজে যুক্ত ছিলেন আরাফাত। টকশোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেন। ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। ২০২৩ সালের জুলাইয়ের ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হয়ে শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মোহাম্মদ এ আরাফাত। সেই নির্বাচন ভোট পড়ে ১১% কিছু বেশি। প্রদত্ত ভোটের সিংহভাগই পান আরাফাত। যে ৩৭,০৩৭ জন ভোটার কেন্দ্রে এসেছেন তার মধ্যে ২৮,৮১৬ জনই রায় দিয়েছেন তার পক্ষে। হিরো আলমের পক্ষে ছিলেন ৫,৬০৯ জন। নির্বাচনের জয় পরাজয়ের চেয়ে বেশি আলোচিত হয়েছে অবশ্য ভোটের শেষ ভাগে হিরো আলমের ওপর হামলার ঘটনা, যার প্রতিক্রিয়া এসেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং বিএনপির পক্ষ থেকেও। পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায় সে বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার ৩ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশ সদস্যদের নিশ্চিত করতে বলা হয়েছে যেন পুলিশের কোনো যান অ্যাটেন্ডেড না থাকে। পুরো টিমের সবাই একসঙ্গে চা খেতে যাবে না এবং সবাই যেন গাড়ি রেখে বিশ্রামে না যায়। অন্তত একজনকে গাড়ির কাছে থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নর্মাল প্র্যাকটিস, এটাকে অন্যায়ভাবে নেওয়ার কোনো কারণ নেই। সতর্ক আমরা সব সময় আছি।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু এবং পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক করেছে। মতিঝিলে মেট্রো রেলের পিলারের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনা এবং আশুলিয়ায় দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া ব্যাগ উদ্ধারের ঘটনা একই সূত্রে ঘটেছে কিনা তা তদন্ত করা হচ্ছে। রথযাত্রায় নিরাপত্তা এবং মতিঝিলে বোমা সদৃশ বস্তু পাওয়া প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, রথযাত্রা নিরাপদ করতে সমন্বিতভাবে কাজ করা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে উল্টো রথযাত্রার দিন মতিঝিলে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় কোনো পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আগের সময়ের তুলনায় এই ধরনের ঘটনা অনেকটাই কমেছে। উগ্রবাদী তৎপরতা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো বিষয়গুলো যারা মনিটর করেন তারা সতর্ক রয়েছেন। এদিকে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাশকতার মূলত আছে বলে মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, বিদেশ থেকে মাঝে মধ্যে উকি দেওয়া ছাড়া বেশি তৎপরতা দেখি না। সিলেটে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষে বিষয়টি নিয়ে বিস্তারিত জানা হবে। ককরোচ আন্দোলনে কটূক্তিকারীরা পথভ্রষ্ট, বলেছেন নরেন্দ্র মোদী। ককরোচ আন্দোলনে তার বিরুদ্ধে কটূক্তি করা শিক্ষার্থীদের ক্ষমা করে দিয়ে উদারতার পরিচয় দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের পথভ্রষ্ট ও বিভ্রান্ত সন্তান আখ্যা দিয়ে মোদী মন্তব্য করেন, শাস্তি নয় বরং সঠিক পথ দেখানোই এখন দরকার। গত মে মাসে এক গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পর পরীক্ষা বাতিল করা হয়। এর জেরে 20 লাখেরও বেশি পরীক্ষার্থীকে পরের মাসে আবার পরীক্ষা দিতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বে শুরু হয় ককরোচ জনতা পার্টির আন্দোলন। ধীরে ধীরে তা দেশ জুড়ে গণবিক্ষোভে রূপ নেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকার তরুণ ও আন্দোলনকারীদের তেলাপোকা বলে মন্তব্য করার পর বিক্ষোভকারীরা নিজেদের নামই দিয়ে নেয় ককরোচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম, ব্যঙ্গ আর বিদ্রূপের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি তোলেন তারা। নয়াদিল্লিতে হাজার হাজার মানুষের সমাবেশের পাশাপাশি দেশের বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়ে এই আন্দোলন। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয় সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা হয় এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না করার প্রতিশ্রুতিও দেওয়া হয়। তবে সেই প্রতিশ্রুতির পরেও বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে শত শত আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। কেউ কেউ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য করে আপত্তিকর স্লোগান দিয়েছিলেন। মোদীর সমর্থকদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী বিক্ষোভকারীদের এমনকি কিশোরীদেরও ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণ ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে তাদের। স্থানীয় কর্তৃপক্ষের কাছে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশ সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।